সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে বাবা মার কথা শুনছেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। আমি তাহমিনা আক্তার পলি আপনাদের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 2 বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব এবং আজকে এই অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এর নাম হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা, অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা ধারণা নিব। তবে এই বিষয়গুলো আমি চিহ্নিত করেছি বা বিষয়বস্তু যেগুলো আজকে আলোচনা করব, তো সেই আলোচ্য বিষয়বস্তুগুলো আজকে একটু দেখে নেই। আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে সংস্কৃতি ও বৈচিত্র্যতা, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যতার কারণ, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যতার ধারণা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা, সম্প্রদায় ও সাংস্কৃতিক মিশ্রণের ভূমিকা। আচ্ছা, তাহলে চলে যান আজকে আমি চলে আসি আমার মূল আলোচনায়। তাহলে সংস্কৃতি ও বৈচিত্র্যতা বলতে কি বোঝায়? আমরা ষষ্ঠ শ্রেণীতে অবশ্য সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জেনেছি যে সংস্কৃতি কি, কত প্রকার কি এই বিষয়ে ডিটেইলস জেনেছি। বাট আজকে যে আলোচনা, যেহেতু আমাদের অনেকটা সময় চলে গেছে, যার জন্য আমরা একটু মনে করে নেব যে সংস্কৃতিটা কি এবং বৈচিত্র্যটা কি। সাধারণভাবে বিশেষ কোনো জাতি গোষ্ঠী বা ব্যক্তির বৈশিষ্ট্য এবং জ্ঞানকে মূলত আমরা সংস্কৃতি বলি, অর্থাৎ যার মধ্যে রয়েছে ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, সামাজিক আচার অনুষ্ঠান বা সঙ্গীত এবং শিল্পকলা বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই বৈশিষ্ট্য বা জ্ঞানগুলো আমরা চিহ্নিত করি এই উপাদানগুলোর মাধ্যমে। আর এগুলি যদিও মধ্যে অনেক জাতির মধ্যেও এই বিষয়গুলো থাকে, ব্যক্তির মধ্যেও থাকে, আর এই যেগুলোর মধ্যেই মূলত এর মাধ্যমে মূলত তার সংস্কৃতি উঠে আসে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই যে মানুষের জীবনযাপন প্রণালীকেই আমরা সংস্কৃতি বলি, বা আমি যা তাই হচ্ছে আমার সংস্কৃতি। আর এই বৈচিত্র্যতা, অর্থাৎ এটা গেল সংস্কৃতি। আর তাহলে সংস্কৃতির মানে বৈচিত্র্যতা বলতে আমরা কি বুঝি? বৈচিত্র্যতা হচ্ছে বিভিন্নতা বা আলাদাকরণ, যেটাকে বলা যায়। পার্থক্য বিষয়গুলো যেগুলো মাধ্যমে আমরা করি সেগুলো হচ্ছে বৈচিত্র্যতা। আর তাহলে সাংস্কৃতিক বৈচিত্র্যতা কি? সাংস্কৃতিক বৈচিত্র্যতা হলো সংস্কৃতির বিভিন্নতা, অর্থাৎ সংস্কৃতির মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো আমরা লক্ষ্য করি সেগুলোকে আমরা সাংস্কৃতিক বৈচিত্র্য বলি। অর্থাৎ সংস্কৃতির যে উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন ভাষা, ধর্ম, আচার অনুষ্ঠান, প্রথা, রীতিনীতি, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে বিভিন্নতার কারণে সৃষ্টি হয় সাংস্কৃতিক বৈচিত্র্যতা। আর তাহলে সাংস্কৃতিক বৈচিত্র্যতা যদি আমরা বুঝে থাকি, তাহলে এটা নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষিতে এই বিষয়টা রয়েছে। তা বাংলাদেশের প্রেক্ষিতে মূলত কেমন এই সাংস্কৃতিক বৈচিত্র্যতা, সেই বিষয়টা এখন আমরা জানবো। তবে সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণার পূর্বে আমরা যদি কারণগুলো চিহ্নিত করি, যেটা আমাদের জীবন প্রণালীর সাথে আমরা অভ্যস্ত, যদিও আমরা এই কারণগুলো পরে চিহ্নিত করা হয়তো মানে বেশি ভালো হতো, কিন্তু আমি মনে করলাম যে কারণগুলো যদি আমরা আমাদের জীবনের সাথে অভ্যস্ত, আমরা এই কারণগুলো বলে আমরা সেই ধারণাটা আরো বেশি সুস্পষ্টভাবে ধরতে পারবো। যার জন্য আমি কারণগুলো আগে চিহ্নিত করেছি। যে বৈচিত্র্যতা, যেটা আমি আগে সংস্কৃতি কি, বৈচিত্র্যতা কি বুঝিয়ে দিয়েছি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য কি সেটাও বলে ফেলেছি, তাহলে সাংস্কৃতিক বৈচিত্র্যতা কেন আসে সেই বিষয়টা আমরা জানবো। যে বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন নৃগোষ্ঠী বলতে এখানে মানব গোষ্ঠীকে বোঝায়। নৃগোষ্ঠী শব্দের অর্থ হচ্ছে মানব গোষ্ঠী। এই মানব গোষ্ঠী এক মানব গোষ্ঠীর সাথে আরেক মানব গোষ্ঠীর আমাদের যে আচার আচরণ বা আমাদের যে সংমিশ্রণটা ঘটে, এমনও হতে পারে যে আমাদের এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের যে বিষয়গুলো, আকার আকৃতি, অবয়বগুলো, চেহারার মধ্যে সেই বিষয়গুলো তাদের মধ্যে ফুটে ওঠে। তাহলে সেই জিনিসগুলোর মধ্যে দেখা যায় যে তাদের সংস্কৃতিতেও বৈচিত্র্যতা দেখা যায়। অর্থাৎ নৃগোষ্ঠীর সংমিশ্রণের কারণে মূলত আমরা এই সাংস্কৃতিক বৈচিত্র্যতা দেখতে পাই। এটা গেল একটা কারণ। এরপর হচ্ছে নানা ভাষা জাতির আগমন ঘটেছিল এই বাংলাদেশে। অর্থাৎ এই দেশের ভারত উপমহাদেশে থাকাকালীন অবস্থায় বিদেশিদের আগমন ছিল এবং ভারতীয় দেশের মধ্যে ভারতীয় উপমহাদেশ থাকার পরও যখন আমরা ভারত পাকিস্তান দেখেছি, তার পূর্বে যে ইংরেজরা এসেছিল তাদের মধ্যে সেই বিদেশি আগমন ঘটেছিল। তাহলে তারা যখন এই দেশে থেকেছে, তাদের যে ভাষা ছিল তারা কিন্তু সেগুলো ব্যবহার করেছে। কারণ সেই ভাষা গোষ্ঠীর যে ভাষা, অর্থাৎ একটা সংস্কৃতির প্রধান উপাদান হিসেবে কাজ করে ভাষা, আর সেই ভাষার মাধ্যমে মূলত সংস্কৃতির মধ্যে বৈচিত্র্যতা চলে আসে। তাহলে যে অস্ট্রিক, দ্রাবিড়, ইংরেজি ভাষার এই সংমিশ্রণটা ঘটেছে বিধায় আমাদের এই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যতা দেখা গেছে। এরপর গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাব, অর্থাৎ আমাদের দেশটা হচ্ছে গ্রাম প্রধান দেশ, কৃষি প্রধান দেশ, এবং এই গ্রাম এবং কৃষি প্রধানের দেশ হওয়ার কারণে সেখানে কিন্তু প্রকৃতির বৈচিত্র্যতা প্রচুর, এবং প্রকৃতির বৈচিত্র্যতার কারণে মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যতাও দেখা যায় বিভিন্নতা রয়েছে। আর সেই বিভিন্নতার কারণে, বিভিন্ন রঙের কারণে আমাদের এই গ্রাম প্রধান গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবটাও বাংলাদেশের সংস্কৃতিতে দেখা যায়, যার জন্য এই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাই। এরপর হচ্ছে বাংলাদেশ নদী প্রধান, নদীমাতৃক দেশ বলা হয়। নদী প্রধান দেশ হওয়ার কারণে নদীর যে জ্ঞানী আচরণ রয়েছে, অর্থাৎ নদীর আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা বলি বা নদীর বহমানতার কথা
করি, এই সমস্ত বিষয়গুলোতে তার খেয়ালি আচরণ আর প্রকৃতির যে ঋতু বৈচিত্র্যতা রয়েছে তার কারণেও মূলত বাঙালি সংস্কৃতিটা বাঙালি মানুষের মধ্যে যে বিচিত্রতা লক্ষ্য করা যায়। মানুষ এখানে হচ্ছে মানুষ বলতে সত্তাকে বোঝাচ্ছে, অর্থাৎ বাঙালি আদার যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা গড়ে ওঠে এই খেয়ালি আচরণ এবং প্রকৃতির ঋতু বৈচিত্র্যতার মাধ্যমে। আর যেহেতু একজন বাঙালি মানুষরাও তৈরি হয়েছে ওভাবে, তার মানে তার সংস্কৃতিটা কিন্তু এরকম বিচিত্রই হবে। অর্থাৎ এই যে আমি কারণগুলো বললাম, এই সমস্ত কারণগুলো কিন্তু বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে। বাঙালি সংস্কৃতি তার মানে কি, কিরকম? বাঙালি সংস্কৃতি হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যতায় পরিপূর্ণ। তাহলে আমরা এই কারণগুলো চিহ্নিত করার পর অনেকে কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা কিন্তু আমরা পেয়ে গেছি বাংলাদেশে। তারপর আমরা আরেকটু ডিটেইলস আলোচনা করব, অর্থাৎ উপরোক্ত কারণগুলোর জন্যই মূলত বাংলাদেশের সংস্কৃতিতে এত বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে ভাষা, ধর্ম, সম্প্রদায় বিচারে বৈচিত্র্যতা লক্ষণীয় বিধায় এখানকার সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ আমরা যে উপাদানগুলো বলি, সংস্কৃতির উপাদানগুলো হচ্ছে ভাষা, ধর্ম, সম্প্রদায়, এরপর হচ্ছে তাদের আর্থিক সামাজিক বিষয়গুলো রয়েছে, অর্থাৎ নানা বিষয়গুলোকে আমরা এখানে উপাদান বলতে পারি। আর উপাদান মূলত কি? উপাদানটা হচ্ছে যেটা দিয়ে সে তৈরি হয়। তাহলে এটার মধ্যে যদি এগুলো থাকে আর সেগুলোর মধ্যে যদি ধর্মের মধ্যে যদি বৈচিত্র্যতা থাকে, ভাষার মধ্যে যদি বৈচিত্র্যতা থাকে, তাহলে সেই বৈচিত্র্যতার কারণে কিন্তু সংস্কৃতির উপরে বৈচিত্র্যতা দেখা যায়। তাহলে সুতরাং বাঙালি সংস্কৃতিতে বুঝতে হলে এই বৈচিত্র্যতার পটভূমিকে বুঝতে হবে, অর্থাৎ এই ধর্মের উপর যে বৈচিত্র্যতা রয়েছে, ভাষার উপর যে বৈচিত্র্যতা রয়েছে, সম্প্রদায়ের উপরে যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে যদি আমি বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যতা বুঝতে চাই। তাহলে অর্থাৎ এই যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতা গড়ে উঠছে কিভাবে? গড়ে উঠছে ধর্ম, ভাষা এবং সম্প্রদায় এবং সংমিশ্রণকে ভিত্তি করে বা কেন্দ্র করে। এগুলোর উপরই মূলত ডিপেন্ড করে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাই, বৈচিত্র্যতা দেখতে পাই। তাহলে এগুলোর ভূমিকাটা আমরা একটু দেখবো, যা সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা কেমন, সাংস্কৃতিক বৈচিত্র্য ভাষার ভূমিকা কেমন, এরপরে সম্প্রদায়ের ভূমিকা, এরপর হচ্ছে সাংস্কৃতিক সংমিশ্রণের ভূমিকাগুলো আমরা দেখবো যে কিভাবে বৈচিত্র্যতা আনয়নে এগুলো ভূমিকা রেখেছে। বাংলা অর্থাৎ ধর্মের ভূমিকার মধ্যে যদিও আমরা বলি যে ধর্মই মানুষের মূল বিশ্বাস, অর্থাৎ বিশ্বাসের উপর মানুষকে অনেকটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বাংলার মানুষের ধর্ম রয়েছে এবং বিভিন্ন ধর্মের অন্তর্ভুক্তি আমরা এখানে দেখতে পাই, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, এগুলো সবগুলোই দেখতে পাই। তবে এর যাত্রাটা শুরু হয়েছিল কি, অর্থাৎ পটভূমির কথা আমরা একটু বললাম যে বৈচিত্র্যতা যদি বুঝতে চাই তাহলে এগুলোর পটভূমি জানতে হবে, অর্থাৎ এগুলো যাত্রা কিভাবে হলো, তাহলে ধর্মের যাত্রাটা কিভাবে আমরা পাই সেটা আমরা একটু দেখি। যে প্রথমত বাংলার সাধারণ মানুষের মধ্যে আমরা প্রথমে দেখতে পেতাম যে এখানকার মানুষ পূজা করত, অর্থাৎ প্রকৃতি পূজারী ছিল। প্রকৃতি পূজারী থাকার পরে তারপর ব্রাহ্মণ ধর্ম যখন প্রচার হয় তখন সেখানে বেশ কিছু ওরা যে দেবদেবীগুলোকে পূজা করতো তার কিছু চলে যায়, কিছু থেকে যায়, এবং তারপরে সেখানে আর্যদের ধর্মগ্রন্থ, অর্থাৎ আর্যদের যে বৈদিক সংস্কৃত ভাষায় বৈদিক মন্ত্র এবং ধর্মগ্রন্থ হয় সেটা আমরা দেখি যে তারা অনুসরণ করা শুরু করে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ধর্মের রীতি চেঞ্জ হতে থাকে বা তাদের ধর্মের বিশ্বাসের প্রতিও অনেকটা চেঞ্জ আসতে থাকে, অর্থাৎ সংস্কৃতিও কিন্তু তার ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এরপর আসে হিন্দু ধর্মের যে বর্ণপ্রথা থাকে, বর্ণপ্রথা হচ্ছে তাদের শ্রেণীবিভেদ, অর্থাৎ শ্রেণীবিভেদের মধ্যে যারা ব্রাহ্মণ ধর্ম তারা হচ্ছে অতি ধনী শ্রেণীর লোক, এরপর হচ্ছে ব্যবসায়িক শ্রেণী রয়েছে, তারপর হচ্ছে যারা কিনা দিনানি দিন খায় তাদের একটা শ্রেণী রয়েছে। এই ধরনের বর্ণপ্রথার বেশ কিছু কড়াকড়ি প্রথা বৈশিষ্ট্য ছিল হিন্দু ধর্মের মধ্যে। এই কড়াকড়ির জন্য যারা নিম্ন বর্ণের লোক ছিল তারা খুবই বেশি অত্যাচারিত হতো, যার ফলে নিম্ন বর্ণের লোকগুলো তাদের ধর্মের বিশ্বাসের প্রতি তাদের মানে বিশ্বাসটা হারিয়ে ফেলে হিন্দু ধর্মে। যখন এই বিশ্বাস হারিয়ে ফেলে তারা তাহলে কোন ধর্মে ধাবিত হয়? তারা ইসলাম ধর্মের সাম্যের যে বাণী, অর্থাৎ আমরা যে সাম্যের বাণী শিখিয়েছিলাম, ইসলাম ধর্মে আমরা জানি যে সাম্যের বাণী সে প্রচার করে, অর্থাৎ সবাই মিলেমিশে একত্রে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করা। এই সাম্যের বাণীতে তারা উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্মে তারা আকৃষ্ট হয়। যখন এই আকৃষ্ট হয় এবং এক হচ্ছে যে সেই হিন্দু বর্ণপ্রথা কড়াকড়ির কারণে ইসলাম ধর্মে তারা আকৃষ্ট হয়েছে, আরেক হচ্ছে সুফি সাধক, অর্থাৎ ইসলাম ধর্মে যে সুফি সাধক রয়েছে তারা ইসলাম প্রচার করত। তাদের এই প্রভাব সাথে এই প্রচারের কারণে এবং এই আকৃষ্টতার কারণে মধ্যযুগের আবার কিছু দেশ রয়েছে, যেমন তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান এবং মধ্য এশিয়া থেকে আসা ভাগ্যান্বেষী, অর্থাৎ ভাগ্যের সন্ধানে আসা কিছু লোক, এদের মাধ্যমেও এই মুসলমান বা ইসলাম ধর্ম প্রচার হয়, যার জন্য মুসলিম সমাজ আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে এবং মুসলিম জনগোষ্ঠীর প্রসার লাভ করে। আর এই মুসলিম জনগোষ্ঠী যখন প্রসার লাভ করে, অর্থাৎ ধর্মে কিন্তু অনেকটা দেখতে পেলাম প্রকৃতি পূজারী থেকে তারা ব্রাহ্মণ ধর্মে ধাবিত হয়েছিল, আর্যদের অনুসারী করেছিল, এরপর হিন্দু ধর্মে তারা ধাবিত হলো, এরপর যে ইসলাম ধর্মের যে প্রসার, অর্থাৎ ধর্মের বৈচিত্র্যতা আমরা এখানে দেখতে পাই। সংস্কৃতি এখন আমরা বলি নাই, কি বললাম, ধর্মের বৈচিত্র্যতা, অর্থাৎ বিভিন্নতা আমরা দেখতে পেয়েছি ধর্মে। আর এই বিভিন্নতার কারণে কিন্তু ধর্মের অনুসারে মানুষ তার জীবনযাপন পরিচালিত করে, যেহেতু আমরা বলেছি সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনযাপনের প্রণালী, তাহলে সেটার উপরে কিন্তু তার একটা প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে প্রসার আসে এদেশের ধর্মের বৈচিত্র্যতা লক্ষণীয়, অর্থাৎ এই যে ধর্মের বৈচিত্র্যতার কথা আমি বললাম যে এইভাবে মূলত ধর্মের বৈচিত্র্যতা এসেছে।
একটা মানুষের জীবনে ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্যতা অর্থাৎ যে ধর্মীয় বিষয়টা রয়েছে তার যে সংস্কৃতি অর্থাৎ আচার অনুষ্ঠান উৎসবের আয়োজন করে তারা, এইগুলো মূলত সেগুলো থেকে আমরা দেখতে পাই পরিবর্তন দেখা যায় সেই পূর্ব থেকে। তাহলে যে ধর্মীয় রীতিনীতি যে আমরা উদাহরণ দিয়েছি, ধর্মীয় রীতিনীতি উৎসব আচার অনুষ্ঠান প্রভৃতিতে এরূপ সব বৈচিত্র্যতা দেখা যায়। তাহলে এইরূপ বিষয়গুলোই মূলত মানুষের সাংস্কৃতিক জীবনকে ইন্ডিকেট করে বা আমরা চিহ্নিত করতে পারি যে হ্যাঁ এটাই মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে এবং ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্যতা আমরা লক্ষ্য করতে পারলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ ধর্মের প্রভাবেও সাংস্কৃতিক বৈচিত্র্যতা আসে। এরপর আসি এই ধর্মের সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে মূল একটা বিষয় রয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং এটা বেশিরভাগ পরীক্ষায় আসে যে সব ধর্মের মূল শিক্ষা কি, ব্যাখ্যা করো। এই বিষয়টা অনুধাবনে আসে, অনেক সময় গতেও আসে, অনেক সময় গতেও সেটা সিদ্ধান্ত জানতে চায়। যাই হোক, তাই এই মূল শিক্ষাটা আমি জানবো সব ধর্মের মূল শিক্ষাটা। মূল শিক্ষাটা হচ্ছে সকল পার্থক্যের কথা কেন বললাম, কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকে, বিভিন্ন বিশ্বাসের লোক থাকে, ধর্মের মধ্যে বিভিন্ন ধর্মের লোক থাকে, এদের আচার অনুষ্ঠান, এদের প্রথা, এদের উৎসব বিভিন্নতা রয়েছে। সকল পার্থক্যকে অতিক্রম করে সকল ধর্মে বলে এক কথা যে এই সকল পার্থক্যকে একদিকে রেখে তোমরা মানবিক মূল্যবোধে জাগ্রত হও। অর্থাৎ মানুষ, আমরা তো মানুষ, এই কথাটা মনে রেখে আমরা কি করবো, সব ধর্ম, ভাষা এবং পেশার মানুষ শান্তিতে সম্প্রীতিতে মিলেমিশে বসবাস করবো। এটা ছিল সব ধর্মের মূল শিক্ষা। আর এটাই আমাদের পরীক্ষায় কিন্তু বেশি আসে, অতএব এটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো এবং সেগুলো চেষ্টা করবো, চর্চা করার চেষ্টা করবো কিভাবে পরীক্ষায় দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা সেই ধর্মের বৈচিত্র্যতার মধ্যে ধর্মের ভূমিকাটা আমরা বুঝতে পারলাম যে সাংস্কৃতিক বৈচিত্র্যতে কি ধরনের ভূমিকা রাখে। এবার আসি সাংস্কৃতিক বৈচিত্র্যে ভাষার ভূমিকা। এটা আমরা যদি এমনিতে জিজ্ঞেস করি ভাষা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য কিভাবে আছে, তাহলে কিন্তু হুট করে আমাদের মাথায় আসবে না। কেন? ভাষা তো ভাষা, এখানে সংস্কৃতির সাথে কি সম্পৃক্ততা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্পৃক্ততা রয়েছে, কারণ ভাষা একজন মানুষের ভাষার উপরে ডিপেন্ড করে তার জাতি, অর্থাৎ সে কোন জাতি রয়েছে, সে কোন ধরনের জীবন যাপন করে, কোন ধরনের জীবন প্রণালীতে অভ্যস্ত, সেই বিষয়গুলো কিন্তু অনেকে ডিপেন্ড করে। আর যার জন্য ওইটার উপরে ডিপেন্ড করেই মূলত বৈচিত্র্যতা চলে আসে। তাহলে এদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা হলেও বিভিন্ন ভাষা জাতির আগমন থেকে এদেশে হয়েছিল এবং তার প্রভাব বা সংমিশ্রণ আমাদের এই ভাষায় দেখা যায় এবং ক্ষুদ্র নির্ভরশীল ও নানা ভাষা রয়েছে। আর এটা থাকার কারণে এদেশের ভাষাতে বৈচিত্র্যতা রয়েছে। অর্থাৎ ভাষা আমরা যখন বলি যে সাংস্কৃতিক বৈচিত্র্য কিভাবে আসবে, তবে সাংস্কৃতিক বৈচিত্র্যতা তখনই আসে যখন সেই জিনিসটা নিজেই বৈচিত্র্যতায় পরিপূর্ণতা থাকে। অর্থাৎ ভাষারও বৈচিত্র্যতা রয়েছে, ধর্মের বৈচিত্র্যতা ছিল এবং সম্প্রদায়ের বৈচিত্র্যতা থাকবে, অর্থাৎ বিভিন্নতা। যখন তার উপর বিভিন্নতা থাকবে তখন তার আরেকটার উপরে গিয়ে সেই বিভিন্নতার প্রভাব ফেলবে। তাহলে নানা ভাষা থাকা এদেশের বৈচিত্র্যতা রয়েছে এবং কি ধরনের বৈচিত্র্যতা রয়েছে সেটা আমরা দেখছি। এদেশের মানুষের ধর্মীয়, সামাজিক, আর্থসামাজিক জীবনযাপন, অর্থাৎ এই জীবনযাপনে আমরা বৈচিত্র্যতা দেখতে পাই ভাষার কারণে। আচার অনুষ্ঠানগুলো আমরা ভাষার কারণে দেখতে পাই, অর্থাৎ বাঙালিরা যেভাবে আচার অনুষ্ঠান করে অন্য দেশের যেমন ইংরেজরা কিন্তু একই আচার অনুষ্ঠান করে বা উৎসব পালন করে না, প্রথা বা রীতি বা বিশ্বাস, এই জিনিসগুলো মূলত আমরা দেখতে পাই ভাষার উপর একটা ইফেক্ট রয়েছে। তাহলে প্রভৃতিতে সংস্কৃতিতে বৈচিত্র্য দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাষা কিভাবে সাংস্কৃতিক বৈচিত্র্যের ভূমিকা রাখে। এরপর আসি সাংস্কৃতিক বৈচিত্র্যের সম্প্রদায়ের ভূমিকা। সম্প্রদায় হচ্ছে জাতি গোষ্ঠী, যেটা আমরা বলি যে আমাদের দেশে যেরকম সম্প্রদায় রয়েছে, ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মণিপুরি, এরকম অনেক ধরনের সম্প্রদায় রয়েছে। তাদের কিন্তু এক এক ধর্মের কিন্তু তারা লোক হয় এবং তাদের ভাষাও কিন্তু বিভিন্নতা রয়েছে। তাই সেই ধর্ম এবং ভাষার মতো বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিক জীবনযাপন, আচার অনুষ্ঠান ও প্রথা পালনের বিভিন্নতা থাকায়, অর্থাৎ এই যে বিষয়গুলো আমি যেখানে বললাম যে আচার অনুষ্ঠান, তার প্রথা পালন করে বিভিন্নভাবে তাদের জীবনযাপনটাই অন্যরকম। এরপর তারা আচার অনুষ্ঠান, ধর্মীয় যে আচার অনুষ্ঠান রয়েছে তাদের এক এক ধর্মের মানুষ কিন্তু তারা কেউ ধর্ম পূজা করে, কেউ কি বলা হয় আচার অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ধর্ম পালন করে, বিভিন্ন ওয়েতে তারা বিভিন্নভাবে তাদের জীবনযাপন করে। তাহলে তাদের মধ্যে যে আমাদের যে পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলোই কিন্তু বৈচিত্র্যতা এনে দেয়। অর্থাৎ বিভিন্নতা থাকায় তাদের জীবন আচরণের মধ্যে কি তাদের খাওয়া দাওয়ার ভিন্নতা রয়েছে, তাদের পোশাক পরিচ্ছদের ভিন্নতা রয়েছে, আর এই ভিন্নতার জন্যই মূলত এদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তার মানে সম্প্রদায়ও কিন্তু সম্প্রদায়ের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যতা আনার মধ্যে সহায়ক ভূমিকা পালন করে। এরপর আসে সাংস্কৃতিক বৈচিত্র্যের সাংস্কৃতিক সংমিশ্রণ। অর্থাৎ সংমিশ্রণ বিষয়টা কি, যেখানে মিশ্রণ ঘটে, অর্থাৎ একটার সাথে আরেকটা এসে সংস্পর্শে এসে মিশ্রণ ঘটবে এবং তার মাধ্যমে বৈচিত্র্যতা আসে। সেটা কেন? অর্থাৎ সংস্কৃতিতে কোনো নির্দিষ্ট ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের গণ্ডিতে বেঁধে রাখা যায় না। কেন যায় না? কারণ আমরা যে মুসলমান, আমরা কিন্তু অনেক সময় পূজা দেখতে যাই, তারপরে আবার যারা হিন্দু তারা কিন্তু এই আমাদের ঈদ উৎসবে কিন্তু আমাদের বাসায় আসে, খেয়ে দিয়ে যায়। এদিকে আমরা জানি যে আমরা ধর্মের বাঁধনে কিন্তু বেঁধে নেই বা তাদের সাথে আমাদের চলতে হচ্ছে, বা ভাষার কারণে কিন্তু আমরা যেমন ইংরেজদের সাথে কিন্তু আমরা চলেছি, অর্থাৎ অন্য ভাষাভাষী লোক আসলে কিন্তু তাদের সাথে আমাদের চলতে হয়। তাহলে এরকম, অর্থাৎ এই যে গণ্ডিগুলো বললাম
আজকের যে বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয় ছিল, সংস্কৃত একটা স্পর্শকাতর একটা বিষয়, যেটা কিনা বোঝাটা একটু টাফ, যদি সহজ ভাষা না বোঝানো হয়। বইতে আরেকটু বেশি এলোমেলো ভাবে দেওয়া আছে, তবে প্রচুর তথ্য রয়েছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে বা খুব সহজ ভাষা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, অনেক উপকৃত হতে পেরেছো। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। তবে কতটা তোমরা বুঝতে পারলে বা কতটা সহায়ক ভূমিকা পালন করলো আমার এই ক্লাসটা, সেজন্য একটা এক্সাম্পল দিয়েছি আমি। এক্সাম্পলটা করে অবশ্যই তোমরা সেটা বোঝানোর চেষ্টা করবে যে তোমরা কতটা বুঝেছো। এক্সাম্পলটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 19 পাঠ 1 একটা কাজ আছে, অর্থাৎ কাজ 1, কাজ 1 হবে না, কাজ 2 হবে, অর্থাৎ ভাষার প্রভাব দিয়েছি আমি এখানে। কাজ 2, কাজ 2টা থাকবে হচ্ছে এসডব্লিউ, ভাষার প্রভাব, সংস্কৃত ভাষার প্রভাব দিয়েছি। এই কাজটা তোমরা এক্সাম্পলটা প্রতি রবিবার অভিভাবকের মাধ্যমে ভবনে অফিস সহকারীদের কাছে জমা দিয়ে যেতে পারো এবং পূর্বের এক্সাম্পল খাতাটা নিয়ে যেতে পারো। তবে এক্সাম্পল করার ক্ষেত্রে একটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে সেই এক্সাম্পল খাতা আমি এক্সাম্পল নাম্বার লিখবো, ক্লাস নাম লিখবো এবং অধ্যায় আছে সেটাও লিখবো, আর সাথে আমরা টিচারের নামটাও লিখে দেবো। তাহলে এটার জন্য তারিখটা তো অবশ্যই থাকবে, বোর্ডের তারিখ অনুযায়ী তারিখটা দিতে হবে। তাহলে আমাদের জন্য সেই খাতাটা দেখতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে এবং আমরা খুব চমৎকারভাবে তোমাদের খাতাটা দেখতে পারবো। তবে এক্সাম্পল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে তোমাদের এসবিএফ নাম্বার, সিটি নাম্বার এবং ডায়েরি নাম্বারগুলো কাউন্ট করা হবে, যেটা কিনা তোমাদের বার্ষিক পরীক্ষা বা তোমাদের উপরে ক্লাসে ওঠার সময় কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আশা করি তোমরা খুবই গুরুত্ব সহকারে এক্সামগুলো করবে এবং জমা দিয়ে যাবে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।